Welcome to LA Online Education, the key of success. পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ যে তৃতীয় অধ্যায় সেখানে প্রথমেই বলি পরমাণু কাকে বলে। পরমাণু হচ্ছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এই তিনটি মৌলের ক্ষুদ্রতম নিস্তরিত অংশকেই বলবো পরমাণু। আগে এরকম ভাবে বলা হয় যে পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে তার গুণগুলো বা তার ধর্ম বজায় থাকে। ঠিক আছে, এখন তাহলে আমরা এখানে এই পরমাণু কাকে বলে পড়তে পড়তেই জেনে গেলাম পরমাণু কি কি নিয়ে গঠিত, না ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত। এখন এরপর আমরা বলবো অণু কাকে বলে। অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের স্বাধীন সত্তা বিশিষ্ট, স্বাধীনভাবে থাকতে পারে এইরকম স্বাধীন সত্তা বিশিষ্ট ক্ষুদ্রতম কণা কি বলবো অণু। অণু দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক অণু, একটা হচ্ছে যৌগিক অণু। মৌলিক অণু কাকে বলবো, না যে অণু কেবলমাত্র একটি মৌলের পরমাণু দ্বারাই গঠিত হয় তাকেই বলবো মৌলিক অণু। যেমন ধরো O2, অক্সিজেনের দুটো অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হয়েছে O2, বা H2, দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে একটা অণু H2 গঠিত হয়েছে। এরপর হচ্ছে যৌগিক অণু কাকে বলবো, যে অণু একাধিক মৌলের পরমাণু নিয়ে গঠিত হয় তাকে বলবো যৌগিক অণু। যেমন কার্বন ডাই অক্সাইড CO2, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, কার্বন ডাই অক্সাইড CO2। এখানে কার্বন ডাই অক্সাইডে কি বললাম, কার্বন ডাই অক্সাইড CO2, কার্বন ডাই অক্সাইডে কার্বন আছে আর অক্সিজেন আছে। কি কি আছে বললাম, কার্বন আছে আর অক্সিজেন আছে। কার্বন এবং অক্সিজেন নিয়ে এখানে গঠিত। ঠিক জলের ক্ষেত্রেও তেমনি H2 হাইড্রোজেন, H মানে কি হাইড্রোজেন আর O মানে হচ্ছে অক্সিজেন। দেখো দুটো হাইড্রোজেন পরমাণু আছে এবং একটা অক্সিজেন পরমাণু আছে। কার্বন ডাই অক্সাইডেও তাই, একটা কার্বন পরমাণু আছে এবং দুটো অক্সিজেন পরমাণু আছে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডে একটা কার্বন এবং দুটো অক্সিজেন নিয়ে এই অণুটা গঠিত হয়েছে। আর জলের অণুতে H2O-তে দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু নিয়ে জলের অণু গঠিত হয়েছে। এখন কোনটি যৌগিক অণু আর কোনটি মৌলিক অণু। এখন দেখো যৌগিক অণু বলবো কোনটা আর মৌলিক অণু বলবো যখন একই রকম পরমাণু নিয়ে গঠিত হবে। মানে অণুর ক্ষেত্রে ধরো O2, এটা কি লিখলাম, তার মানে এখানে কটা আছে, O প্লাস O আছে, তাই তো। দুটো পরমাণুই দেখো অক্সিজেনে, এটা হচ্ছে মৌলিক অণু। আবার একইভাবে যেমন কার্বন ডাইঅক্সাইড বা জলের কথা বললাম, এখানে দেখো কার্বন এবং অক্সিজেন আছে, বা ওখানে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। এখানে কি হয়েছে না, এখানে এই কার্বন ডাইঅক্সাইডের যেহেতু দুটো আলাদা আলাদা পরমাণু, এটা হচ্ছে যৌগিক অণু। আর এখানে O2 শুধু হচ্ছে মৌলিক অণু। আচ্ছা, পারমাণবিকতা কাকে বলবো। পারমাণবিকতা হচ্ছে কোন মৌলের একটি অণু যতগুলো পরমাণু নিয়ে গঠিত সেই সংখ্যাটা কি বলবো, ওই মৌলের পারমাণবিকতা। যেমন ধরো অক্সিজেনে কটা আছে, অক্সিজেনের অণুতে দুটো অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত, তাহলে এই অক্সিজেনের পারমাণবিকতা হচ্ছে 2। আবার একইভাবে যদি বলি যে ওজোন গ্যাস O3, এখানে পারমাণবিকতা কত, 3। কেন না ওজোনেতে তিনটে তোমার পরমাণু নিয়ে, তিনটে পরমাণু নিয়ে অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত, তাই ওজোন গ্যাসের পারমাণবিকতা হচ্ছে 3।
আবার সোডিয়াম, এরা সোডিয়ামে এই পারমাণবিকতা হচ্ছে 1, কারণ সোডিয়াম অণু হচ্ছে এনেই হচ্ছে সোডিয়াম অণু, কারণ এদের একটা পরমাণু নিয়ে একটা অণু গঠিত হয়। সুতরাং সোডিয়ামের পারমাণবিকতা হচ্ছে এন এর 1। পরমাণুর কয়টি অংশ ও কি কি? পরমাণুর দেখো দুটো অংশ। কি কি বললাম? পরমাণুর দুটো অংশ। যে কোনো আমরা যদি একটা পরমাণু দেখি, সেই পরমাণুর দুটো অংশ থাকে, মাঝে থাকে কেন্দ্রক। কি থাকে? কেন্দ্রক বা নিউক্লিয়াস। কেন্দ্রক বা নিউক্লিয়াস। আর এর বাইরে এই কক্ষপথ থাকে, যে কক্ষপথ গুলোতে ইলেকট্রন বর্তমান থাকে, সেটাকে বলে ইলেকট্রন মহল। ঠিক আছে? কি কি বলে না? প্রথম বললাম নিউক্লিয়াস বা কেন্দ্রক, আর নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে কে থাকে না ইলেকট্রন গুলো থাকে, সেই জন্য এটাকে বলে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল। তো কেন্দ্রক কাকে বলবো? পরমাণুর প্রায় সমগ্র ভর পরমাণুর কেন্দ্রে যে অতি ক্ষুদ্র জায়গা জুড়ে থাকে, সেটা কি বলবো? নিউক্লিয়াস। কি বললাম? পরমাণুর মধ্যে পরমাণুর প্রায় সমস্ত ভর এই অতি অল্প স্থান জুড়ে অবস্থান করে, এটা কি বলবো? পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কে কে থাকে না? নিউক্লিয়াসে থাকে প্রোটন। কে কে থাকে না? প্রোটন ও নিউট্রন, এই দুটো থাকে। কে কে থাকে না? প্রোটন এবং নিউট্রন। এখানে প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা, প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা, এবং নিউট্রন হচ্ছে নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা। কি বললাম? নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা। তাহলে পরমাণু নিউক্লিয়াসে কে কে থাকে তোমরা জানলে, যে প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটনে হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা, নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা। তাহলে এগুলো তোমাদের জানা হলো। এরপর হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন কক্ষপথ, 7টা কক্ষপথ সর্বাধিক থাকতে পারে। সবাইকে থাকবে এমনটা না, যার প্রয়োজন তারই থাকবে। সর্বাধিক 7টা কক্ষপথ থাকতে পারে। সেই কক্ষপথে ইলেকট্রন গুলো আবর্তন করে, এবং সেই ইলেকট্রন গুলো আধান হচ্ছে ঋণাত্মক আধান। এখন প্রোটনের মধ্যে এখানে আর একটা কথা, যে প্রোটন এখানে তাহলে কে থাকে? ধনাত্মক আধানযুক্ত কণা। আর বাইরে কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে বিভিন্ন কক্ষপথে। এই ইলেকট্রন গুলো, ইলেকট্রন এবং ভেতরে থাকা প্রোটন, ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করে। তাই এই ইলেকট্রন গুলো নির্দিষ্ট জায়গাতেই তারা ঘুরতে থাকে, নির্দিষ্ট কক্ষপথেই ঘুরতে থাকে। তারা ছিটকে বেরিয়ে যায় না বা ভেতরের দিকে চলে আসতে পারে না। এখানে দুটো কাজ করে। একটা হচ্ছে এই আকর্ষণ বলের জন্য এই পরমাণু নিউক্লিয়াস ইলেকট্রন গুলোকে আকর্ষণ করে। অপরপক্ষে ইলেকট্রন গুলো যখন ঘুরছে, কোনো জিনিস যখন কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘোরে, তার একটা অপকেন্দ্র বলের সৃষ্টি হয়, অর্থাৎ সে ছিটকে যেতে চায়, এভাবে ছিটকে বেরিয়ে যেতে চায়। কিন্তু এদের থেকে পরস্পর আকর্ষণ করা, তারা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, না বেরিয়ে যেতে পারে, না ভিতর দিকে আকর্ষণ বলের ভিতর দিকে চলে আসতে পারে। তারা নির্দিষ্ট কক্ষপথে তাই আবর্তন করতে থাকে। এখন আমি তোমাদের বললাম যে পরমাণু নিউক্লিয়াস সে বাইরে বিভিন্ন কক্ষপথ থাকে। কটা কক্ষপথ বলেছি? 7টা কক্ষপথ বলেছি। সেই 7টা কক্ষপথকে আমরা কি 7টা কক্ষপথকে কি না কে ইংরেজি পর পরে কে, এল, এম, এন,
ও পি কিউ, এই 7টা কক্ষপথ সর্বাধিক থাকতে পারে। কারণ কে কক্ষে কোন কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে তার সেটাও একটা তোমরা জানতে পারবে। তার ফর্মুলা হচ্ছে 2n²। কি বললাম? 2n²। এখানে কে কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে না কে কক্ষ, এখানে n সমান হচ্ছে 1, তাহলে n সমান যদি 1 হয় তাহলে প্রথম কক্ষপথে থাকবে 2 ইনটু 1² সমান 2। দ্বিতীয় কে কক্ষপথের পর এল কক্ষপথে n সমান কত হবে? n হচ্ছে নাম্বার, কত নম্বর কক্ষপথ, n কক্ষপথে থাকবে 2 ইনটু 2² সমান 8টি। n কক্ষপথের কতগুলো থাকবে? n সমান কত? 3, তাহলে m কক্ষপথে থাকবে 2 ইনটু 3² সমান 18টি। এইভাবে তোমরা কোন কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে, এটা সর্বাধিক ইলেকট্রন থাকার প্রথম কক্ষপথে তার মানে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারবে, দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারবে, তৃতীয় কক্ষপথে সর্বাধিক 18টা ইলেকট্রন থাকতে পারে। এইভাবে তোমরা বার করতে পারো যে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। এরপর আমি আসছি পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে। পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কোন মৌলে পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাটা কি ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। কি বললাম? কোন মৌলের নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাটিকেই পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। এবার বলি ভর সংখ্যা কাকে বলে। না কোন পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকেই বলবো মৌলটির ভর সংখ্যা বা ওই পরমাণুর ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা সমান কি? প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা সমান কি? ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। কি বললাম? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এরপর আমরা বলবো নিউক্লিয় বল কাকে বলবো। না পরমাণুর নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে অনবরত রূপান্তর ঘটে, অর্থাৎ অনবরত রূপান্তর ঘটে মানে কি না প্রোটনটা নিউট্রন এবং নিউট্রনটা প্রোটন এইভাবে অনবরত পরিবর্তন হতে থাকে। এই রকম রূপান্তরিত হওয়ার ফলে নিজেদের মধ্যে একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই আকর্ষণ বলের জন্য যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং নিউট্রন গুলো পরস্পর ঘনসন্নিবিষ্ট অবস্থায় থাকতে পারে এবং এই বলটাকে আমরা বলবো নিউক্লিয় বল। সম্পর্কে তোমাদের দেখাবো। ধরো হিলিয়াম, নিশ্চয়ই হিলিয়াম পরমাণুর কথা তোমরা শুনেছো যে হিলিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2 আর ভর সংখ্যা হচ্ছে 4। তাহলে এর চিত্রটা যদি বলে পরমাণু গঠনের চিত্রটা কেমন হবে, না প্রথমেই আমরা বের করে নেবো কোনটা কত। না এখানে প্রোটন কত হবে, পি দিয়ে প্রোটনকে লেখা হচ্ছে, প্রোটন হবে 2, ইলেকট্রন হবে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে 2, আর নিউট্রন হবে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যেটা পড়ে থাকে। ঠিক আছে, এবার চিত্রটা আমি দেখি পাশে আঁকি। প্রোটন 2, নিউট্রন 2, তাহলে প্রথম কক্ষে কটা থাকবে না 2টো ইলেকট্রন থাকবে। দেখো ই মান ই 2টো, তাহলে 2টো ইলেকট্রন থাকবে, সেটা প্রথম কক্ষেই থাকতে পারে, তাই 2টো। এখানে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা আর এটা হচ্ছে প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা। এরপর আমরা দেখি যে হিলিয়ামের পর আরো বেশ কয়েকটি তোমাদের দেখাবো। কার্বন, কার্বনের
কার্বনের ক্ষেত্রে C12 অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6 এবং ভর সংখ্যা হচ্ছে 12। তাহলে এর প্রোটন সংখ্যা কত হবে কি বলেছি, যেটা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সেটাই তার প্রোটন সংখ্যা। ইলেকট্রন কতগুলো হবে, যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন হবে। আর নিউট্রন সংখ্যা কত হবে না 12 - 6 সমান 6টি। ছবিটা কেমন আসবে এবার দেখি। প্রোটন থাকছে 6টা, নিউট্রন থাকছে 6টা। প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে, তোমাদের আগে দেখালাম 2n² ফর্মুলা দিয়ে। প্রথম কক্ষপথে থাকতে পারে, প্রথম কক্ষপথ মানে হচ্ছে কে কক্ষপথে থাকতে পারে কে সমান ক্ষেত্রে হচ্ছে n সমান 1, তাহলে 2 × 1² সমান 2টি। তাহলে কটা থাকতে পারে না প্রথম কক্ষে 2টো থাকতে পারে, কিন্তু আছে কটা, আছে 6টা। তাহলে এখনো 4টে পড়ে আছে। এবার দেখি দ্বিতীয় কক্ষপথে কতগুলো থাকতে পারে। কে এরপর কোন কক্ষপথ l, এর কক্ষপথে n সমান কত 2 সমান হচ্ছে 2 × 2² সমান 8টি। তাহলে 8টা। দ্বিতীয় কক্ষপথে l কক্ষপথে 8টা থাকতে পারে, কিন্তু এখানে কটা থাকবে, এখানে প্রথম কক্ষপথে 2টো হয়ে গেছে, আছে আর কটা 6টা থেকে 2টো হয়ে গেছে, যখন 8 থাকবে 4টে। দেখো 4টে হলেই তার 6টা পূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমি বলেছিলাম কি দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারবে, কিন্তু এর তো 4টের বেশি নেই, তাহলে 4টের বেশি থাকবে কি করে। মোট দেখো 2টো আর 4টে 6টা ইলেকট্রন হয়ে গেছে। এরপর আমরা দেখব সোডিয়ামের, সোডিয়াম Na, সোডিয়াম Na হচ্ছে 23 11, অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে 23 এবং পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11। তাহলে এর এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা কত 11, আর নিউট্রন সংখ্যা কত না 23 - 11 সমান 12টি। প্রথম কক্ষপথে কটা থাকবে এবার দেখি। আচ্ছা প্রথমে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হচ্ছে 11 আর নিউট্রন সংখ্যা হচ্ছে 12। প্রথম কক্ষপথে থাকতে পারে কটা ইলেকট্রন, 2টো ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক কতগুলো থাকতে পারে, বলেছি দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক 8টা থাকতে পারে। দেখো ওখানে বার করে আমি দেখিয়েছি 2n² ফর্মুলা দিয়ে যে সর্বাধিক 8টা থাকতে পারে। তাহলে 2 এখানে কটা থাকবে, 11টার মধ্যে 2টো এখানে হয়েছে, তাহলে এখানে সর্বাধিক 8টাই থাকতে পারবে, তাই তো। আটটা থাকলো, ঠিক আছে, 8টা ইলেকট্রন থাকলো। তাহলে মোট কতগুলো হলো 8টা, 2টো 10টা। এখনো কিন্তু ওর থাকার কথা 11টা, তাহলে এখনো একটা ওর বাকি আছে। সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন, যেখানে বসালে যাবে যে একটা ইলেকট্রন তার আছে। ইলেকট্রন মাইনাস, আগেই বলেছি যে এটা মাইনাস আর প্রোটন হচ্ছে প্লাস। এরপর আমি আরো একটা দেখাবো যে ক্লোরিনের, ক্লোরিনের কত, ক্লোরিনের ক্লোরিনের পরমাণু চিত্রটা কিরকম হবে না, ক্লোরিনের ক্ষেত্রে Cl 1735, ঠিক আছে। এর প্রোটন কতগুলো থাকে, প্রোটন থাকে 17টা, ইলেকট্রন থাকে কত হবে 17ই হবে, কি বলেছি যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন। এরপর নিউট্রন থাকে 35 - 17 সমান 18টি, ঠিক আছে। এবার এর ছবিটা কেমন হবে একটু দেখা যাক। এই নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকছে প্রোটন 17,
তারপর হচ্ছে নিউট্রন 18, প্রথম কক্ষপথে কতগুলো থাকবে? দুটো। তারপরে কক্ষপথে কতগুলো থাকবে? 8টা। তাহলে কটা হলো? 8 আর 2 10। তৃতীয় কক্ষপথে কতগুলো থাকবে? তাহলে দেখো তৃতীয় কক্ষপথে তাহলে দুটো আর 8টা 10টা ইলেকট্রন হয়েছে, আর বাকি আছে কটা? 7টা। তাহলে তৃতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন থাকবে। এই 7টা ইলেকট্রন থাকবে, মোট 17টা। তৃতীয় কক্ষপথে থাকতে পারে কতগুলো? 18টা। দেখো এখানে তৃতীয় কক্ষপথে থাকতে পারে 2 × 3 স্কয়ার সমান হচ্ছে 18টা। তাহলে এইরকম ভাবে তোমরা আরো কিছু দেখবে, তোমাদের বইতে আরো কিছু উদাহরণ দেয়া আছে, সেগুলো নিজেরা একটু করবে। অসুবিধে হলে পরবর্তী সময় যখন ক্লাস হবে আমাকে বলবে। এরপর আমরা আসবো যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এগুলো যে আমরা পড়লাম, এর কার ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻⁻28 গ্রাম সিজিএস এ, ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। ঠিক একইভাবে যদি আমরা প্রোটনের ভরের কথা বলি, সিজিএস এ হচ্ছে 1.6725 × 10⁻24 গ্রাম, আর এসআই তে হচ্ছে 1.6725 × 10⁻27 কেজি। নিউট্রনের হচ্ছে প্রোটনের কাছাকাছি নিউট্রনের ভর 1.6750, ওখানে 6725 বলেছিলাম, এখানে 6750 × 10⁻24 গ্রাম সিজিএস এ, আর এসআই তে হচ্ছে 1.6750 × 10⁻27 কেজি এসআই তে। এবার আধানগুলো দেখবো, কার কার আধান আছে বলেছি। ইলেকট্রনের আছে আধান আর প্রোটনের আধান আছে। ইলেকট্রনের সিজিএস পদ্ধতিতে আধানের মান হচ্ছে, যেহেতু ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক অর্থাৎ মাইনাস, সেই জন্য -4.8 × 10⁻10 ESU, আর এসআই তে হচ্ছে মাইনাস বসবে ইলেকট্রন বলে, তারপর 1.6 × 10⁻19 কুলম্ব। এবার প্রোটনের আধানে যদি বলি, প্রোটনের আধান কিন্তু ইলেকট্রনের আধানের যা, প্রোটনের আধানও তাই, কেবল ওখানে মাইনাস চিহ্ন অর্থাৎ ঋণাত্মক, এখানে ধনাত্মক চিহ্ন বসবে। সিজিএস এ তাহলে ওর কত? +4.8 × 10⁻10 ESU, আর এসআই তে হচ্ছে +1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে যেগুলো পড়তে হবে সেটা ভর এবং আধান, এই দুটোই তোমাদের কিন্তু জানতে হবে। আর এদের অবস্থান কোথায়, ইলেকট্রন কোথায় থাকে, একটা পরমাণুর, এখানে তোমাদের যে ছবি আমি তোমাদের দেখালাম, সেই ছবিতে কি প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে। তাহলে প্রোটনের অবস্থান হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, আর ইলেকট্রনের অবস্থান কোথায়? না বাইরে, নিউক্লিয়াসের বাইরে, চতুর্দিকে যে ইলেকট্রন মহল আছে সেই ইলেকট্রন মহলে। আর নিউট্রনের অবস্থান কোথায়? নিউট্রনের অবস্থান হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রকে। বলি প্রোটন কে আবিষ্কার করেছে? না, প্রোটন আবিষ্কার করেছে বিজ্ঞানী রাদারফোর্ড। নিউট্রন আবিষ্কার করেছে বিজ্ঞানী স্যাডউইক, জেমস স্যাডউইক, আর ইলেকট্রন আবিষ্কার করেছে জে থমসন। তাহলে আবিষ্কারকদের নাম মনে রাখবে। এবার এখান থেকে তোমাদের অনেক কিছুই প্রশ্ন দিতে পারে, যে ওই যে বললাম নিউক্লিয়াসে কি অবস্থান করে, নিউক্লিয়াসের বাইরে কে অবস্থান করে, পরমাণু নিউক্লিয়াসের
কোন আধানযুক্ত কণা থাকে, নিউক্লিয়াসের বাইরে কোন আধান, এগুলো কিন্তু এই আলোচনার মধ্যেই তোমাদের সবই কিন্তু সেগুলো নিয়ে বলা হয়েছে যে কোথায় প্রোটন অবস্থান করে তার আধান কি, কোথায় নিউট্রন অবস্থান করে তার আধান কি, বলেছি নিউটন যে নিস্তড়িৎ, আবার কোথায় ইলেকট্রন অবস্থান করে এবং তার আধান কি, এগুলো নিয়ে তোমাদের এতক্ষণ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এখন আয়ন কাকে বলবো, এখন আমরা এখান থেকে পরবর্তী পর্যায়ে যাচ্ছি। আয়ন, আয়ন হচ্ছে তড়িৎগ্রস্ত পরমাণু কি আয়ন বলবো। কি বললাম? তড়িৎগ্রস্ত পরমাণু কি আয়ন বলবো। সেটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হতে পারে, সেটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত, আবার তুমি এইভাবে বলতে ধনাত্মক এবং ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণাকে আয়ন বলে, সেটাও হবে। এখন আয়ন কত রকমের না, আয়নকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন। না ধনাত্মক তড়িৎগ্রস্ত যে আয়ন, সেই ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়ন কি ক্যাটায়ন বলে। ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়ন, এরকম আয়নের যদি উদাহরণ দিতে বলা হয়, ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়ন কোনগুলো না, এই যে Na+, এটা ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়ন, H+, এটা ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়ন। না এইরকম ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকেই বলবো আমরা ক্যাটায়ন। একইভাবে ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে আমরা বলবো অ্যানায়ন। সেগুলো কি না O-, তারপর Cl-, এরা হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়ন, একে বলবো আমরা অ্যানায়ন। এখন তোমাদের যদি এরকম প্রশ্ন দেওয়া হয় যে ভর সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্ক কি ভগ্নাংশ হতে পারে, না, ভর সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্ক ভগ্নাংশ হতে পারে না। কারণ কোনো পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাটাই তো পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সেখানে কি ভগ্নাংশ আকারে থাকতে পারে, না, থাকতে পারে না। তাই থাকলে পুরো একটা প্রোটনই থাকবে, কি 10টা থাকলে 10টা প্রোটন থাকবে, যটাই থাকবে সে সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা হয়। তাই পরমাণু ক্রমাঙ্ক কখনোই ভগ্নাংশ হতে পারে না। একইভাবে ভর সংখ্যা বলতে আমরা বুঝি যে পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। তো সেই সমষ্টিটাকে আমরা যদি ভর সংখ্যা বলি, তাহলে প্রোটন এবং নিউট্রন কেউই যদি ভগ্নাংশ না হয়, পূর্ণ সংখ্যায় যদি তারা থাকে, কারণ প্রোটন নিউট্রন কোনো সময় ভগ্নাংশ আকারে থাকে না, এরা পূর্ণ সংখ্যায় থাকে, তাই এদের সমষ্টিও ভর সংখ্যা কোনো সময় ভগ্নাংশ হতে পারে না। যদিও আইসোটোপ থাকলে পারমাণবিক ভর ভগ্নাংশ কখনো কখনো পারমাণবিক ভর হয়, কখন না আইসোটোপ থাকলে। এরপর তোমরা দেখবে এখানে বেশ কিছু পার্থক্য তোমাদের, এই যে এতক্ষণ আলোচনায় বেশ কিছু পার্থক্য তোমাদের চলে আসবে। যেমন ধরো প্রোটন নিউট্রন, এটা একটা পার্থক্য। এরপর হচ্ছে ইলেকট্রন প্রোটন, সেটা একটা পার্থক্য। ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা পারমাণু ক্রমাঙ্ক, ওটাও একটা পার্থক্য। পরমাণু, অণু, এটা একটা ভালো পার্থক্য। এগুলো নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হলো, তোমরা যেগুলো যা পড়লে সেগুলো দিয়ে দেখবে তোমাদের পার্থক্যগুলো পড়তে কোনো অসুবিধে হচ্ছে না। এরপর তোমাদের দেখবে আরো এদের দেখো এখানে আরো অক্সিজেন আর নাইট্রোজেন পরমাণু গঠন তোমাদের দেখানো আছে, ঠিক আছে? তোমরা এগুলো করবে বাড়িতে, আমি লিখে দিচ্ছি। অক্সিজেনের ক্ষেত্রে 16-8, এটাকে যদি করা হয় তাহলে কিভাবে তোমরা করবে সেই চিত্রটা তোমরা আঁকবে, এঁকে চেষ্টা করবে, ঠিক আছে? নিউট্রন 14, এটা হচ্ছে নাইট্রোজেন 14-7, ঠিক আছে? 14-7, এই দুটো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে যে কিভাবে ছবিগুলো তোমরা আঁকবে। আমি তো অনেকগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা একটু চেষ্টা করো যে প্রোটন নিউট্রন এগুলো কোথায় থাকবে, কিভাবে হবে ছবিগুলো, এগুলো জানতে হবে।
পরমাণুর বৈশিষ্ট্য কি? পরমাণু এক হচ্ছে স্বাধীনভাবে থাকতে পারে আবার নাও থাকতে পারে। দুই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন মৌলিক পরমাণুগুলি পরস্পর যুক্ত হয়ে যৌগের ক্ষুদ্রতম কণা গঠন করে। তিন হচ্ছে একই মৌলিক পদার্থের পরমাণুগুলি ভর ও ধর্ম অভিন্ন, কিন্তু বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি ভর ও ধর্ম বিভিন্ন হয়। এইগুলি মোটামুটি এদের বৈশিষ্ট্য। সেই সম্পর্কিত যা প্রশ্ন তোমরা একটু দেখবে তোমাদের বইতে, এবং যদি কোনো অসুবিধে হয় পরবর্তীকালে আমাকে জানাবে যে কি সমস্যা আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী যখন ক্লাস নেব আবার পরে চিহ্ন, সংকেত, যোজ্যতা এগুলো নিয়ে আলোচনা করব। আজ তাহলে আজ এই অবধি। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে এসে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।